আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনারা কি অবস্থা বলেন তো প্রথমে? বিগত মানে আগের যে ক্লাসগুলো অলরেডি চলে গেছিল ওইগুলো কি কমপ্লিট করা হয়েছে? কোনো সমস্যা? আপনি করছিলেন? পেজ, বিজনেস ম্যানেজার সব কিছু করা হয়েছে? পেজ করা হয়েছে, সেট আপ করা হয় নাই? আপনার তো হয়েছে। আচ্ছা আচ্ছা, যেগুলো করা হয় না ওগুলো করে ফেলবেন, হ্যাঁ। তো আজকে আমাদের টপিক হচ্ছে এই ক্লাস নম্বর হচ্ছে 7, মানে 7-8। আর টপিক হচ্ছে অ্যাডস ম্যাট্রিক্স অ্যান্ড অকশন। এটার মানে কি? নামগুলো একটু নতুন মনে হইতে পারে, ঠিক না? অ্যাড ম্যাট্রিক্স অ্যান্ড অকশন। আমরা যদি আগের ক্লাসগুলো একটু করি, মানে টপিকগুলো যদি একটু রিভিউ দেই, যে প্রথমে আমরা কি করছিলাম, ওই যে প্রথমে বেসিক ফান্ডামেন্টালস অফ মার্কেটিং, বেসিক শিখছিলাম। তারপরে আমরা পেজ ক্রিয়েট করছিলাম, সেট আপ, তারপর বিজনেস ম্যানেজার, এই জাতীয় কাজগুলো কমপ্লিট করছিলাম। এখন আমরা নেক্সট যাব, অডিয়েন্স তৈরি করা, তারপর হচ্ছে ক্যাম্পেইন রান করা, হ্যাঁ, অ্যাড তৈরি করা। তো ওইগুলো তৈরি করার আগে আমাদেরকে এই বিষয়গুলো আগে জানতে হবে। এইগুলো হচ্ছে কি ফেসবুকের যে অ্যালগোরিদম, ফেসবুক কীভাবে কাজ করে। কারণ দেখেন, বর্তমান মার্কেটে যারা অ্যাডভার্টাইজার আছে, প্রতিযোগিতা অনেক বেশি। সবাই চায় যে একটা লোকেশন ওয়াইজ অ্যাড দিতে। এখন ফেসবুক কি একসাথে সবার বিজ্ঞাপনগুলো মানে দেখাইতে পারবে? সবগুলো দেখাবে সম্ভব? সম্ভব না। মানে যাদের পারফরমেন্স ভালো হবে, সব দিক দিয়ে মিলে যাদের টার্গেটিং খুব বেশি ভালো হবে, তাদেরটাই কিন্তু আপনার ফিডে যাবে, ফেসবুক ফিডে যাবে। আমাদের কাছে যে অ্যাডগুলো আসে, আমাদের কাছে যে অ্যাডগুলো আসে, আমরা ফেসবুকে ঢুকলে দেখি যে ঢোকার সাথে সাথে যে স্পন্সার্ড অ্যাডগুলো আসে, আমরা যাদের অ্যাড দেখতে পাই তাদের অ্যাডটা আমাদের সামনে কি এমনি এমনি চলে আসছে, নাকি কোনো কারণ বা এর পিছনে কিছু কারণ বা কিছু বিষয় জড়িত আছে? অবশ্যই কিছু জড়িত আছে, ঠিক না? কারণ শুধু শুধু তো একজনের অ্যাডগুলো আসে না। তো পিছনে কি কি কারণ বা কেন আমাদের সামনে অ্যাড আসে, আমাদের অ্যাডটা কেন আরেকজনের কাছে যাবে, কি করলে যাবে, অথবা কেন অ্যাডটা মানুষের কাছে পৌঁছাবে না, কিসের জন্য পৌঁছায় নাই, কিসের জন্য আমার পারফরমেন্স কম হয়েছে, খারাপ হয়েছে, এই সব কিছু বিষয় আমরা এর মাধ্যমে জানতে পারবো। এগুলো একটা হিসাব কিতাব আর কি, ক্যালকুলেশন। যাদের ম্যাথ পছন্দ তাদের জন্য ক্লাসটা ভালোই হবে, আর যাদের ম্যাথ ভয় তাদের জন্য একটি হবে। যাক, যেটাই হোক, অ্যাড ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, এটা হচ্ছে হিসাব কিতাব আর কি। ম্যাট্রিক্স মানে আসলে ক্যালকুলেশনের যে হিসাব, কিভাবে কাজ করে অ্যালগোরিদমটা ফেসবুকের। তো আমরা দেখি প্রথম বিষয়গুলো, যে প্রথম আছে কি কি ম্যাট্রিক্স, রিচ, ইমপ্রেশনস, এঙ্গেজমেন্ট। আচ্ছা, এগুলো একটু দেখি। রিচ দিয়ে শুরু করি। রিচ বলতে কি বোঝায়, ইংলিশ একটা ওয়ার্ড, এগুলা আমাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করি আমরা। রিচ, রিচ বলতে কি বুঝি আমরা? রিচ নতুন নাকি পুরাতন কোনো শব্দ? রিচ, রিচ জানানো, রিচ, রিচ পৌঁছানো আর কি। রিচ মানে পৌঁছানো। তো এখানে রিচ বলতে বুঝাইছে যে আমরা যখন একটা অ্যাড দিব, একটা বিজ্ঞাপন দিব, এই অ্যাডটা কতজন মানুষের কাছে পৌঁছাইছে। হ্যাঁ, যতজন মানুষের কাছে পৌঁছাইছে ওই সংখ্যাটা হচ্ছে রিচ। হ্যাঁ, যেমন ধরেন যে আমরা একটা অ্যাড দিলাম, এই অ্যাডটা 30 জন মানুষের কাছে পৌঁছাইছে, বা ধরেন 1000 2000 মানুষের কাছে পৌঁছাইছে। তো আমার এই অ্যাডের সাপেক্ষে আমার রিচ কত হয়েছে? 1000। যদি 1000 মানুষের কাছে পৌঁছায়, মানে রিচ বলতে বুঝাইছে যে কতজন আলাদা আলাদা মানুষের ফিডে। ফিড বলতে বুঝি আমরা ফিড, ফেসবুকে ঢুকলে যে মূল আসে আর কি। ধরেন যে ফেসবুকে ঢুকলাম, এই যে যেমন স্পন্সর একটা অ্যাড, ফেব্রি লাইফ একটা অ্যাড আসছে আমার সামনে।
এখন তার একটা এখানে আসার পিছনে অনেকগুলো কারণ আছে, যে আমি ওয়েবসাইটে ব্রাউজিং করি বা এই বিষয়ে জানার চেষ্টা করছিলাম ওয়েবসাইটে, হ্যাঁ, এই যে একটা ইন্টারেস্ট দেখাইছিলাম, মানে ওই জায়গা থেকে কিন্তু তারা কি করে আমাকে টার্গেট করে কিন্তু আমার কাছে একটা পৌঁছাইছে। আচ্ছা যাক, তো এই যে আমার কাছে একটা আসলো, এটা হচ্ছে ফিড। হ্যাঁ, ফেসবুকে ঢোকার পর মূল যে আপনার স্ক্রিনটা, এটা হচ্ছে ফিড, ফেসবুক ফিড। তো এই ফিডে তো আর সবার অ্যাড আসে না। এখন আসার পিছনে না আসার পিছনে কি কি কারণ ওইগুলো, তো আমার কাছে আসছে। তো আমার কাছ থেকে তাদের যে অ্যাড, এই যে তাদের যে কোম্পানি, আমার কাছ থেকে তাদের রিচ কত হয়েছে? এক। আর রিচ হচ্ছে প্রত্যেক ব্যক্তির, আলাদা আলাদা ব্যক্তির কাছ থেকে শুধু এক। একজনের কাছ থেকে শুধু একবারই রিচ হইব। এই যে আপনার কাছে এটা আসছে, তারপর থেকে ধরেন আবার আরও কয়েকদিন পর আবার আসছে, আপনার কাছ থেকে রিচ শুধু ওয়ান। বুঝছেন? একজন ব্যক্তির কাছ থেকে শুধু এক, মানে কতজন আলাদা আলাদা ব্যক্তির কাছে পৌঁছাইছে, এটা হচ্ছে রিচ। বোঝা গেছে বিষয়টা? রিচ কি? রিচ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিপলের কাছে যতবার, মানে যতজন মানুষের কাছে পৌঁছাইব তত হচ্ছে রিচ। এবার ইমপ্রেশনে যাই। ইমপ্রেশন মানে কি? আমরা বলি না যে ইমপ্রেশন ভালো ছিল, ইমপ্রেশন খারাপ ছিল। ইমপ্রেশন মানে এক ধরনের বিহেভিয়ারও বোঝায়। হ্যাঁ, বিহেভিয়ারও বোঝায় ইমপ্রেশন। বাট এইখানে কি বোঝায়? এখানে দেখলাম যে তার একটা আসলো, রিচ হয়েছে আলাদা আলাদা মানুষের কাছে। আর ইমপ্রেশন হচ্ছে তার এই অ্যাডটা আমার কাছে কতবার আসছে, এটা হচ্ছে ইমপ্রেশন। একই অ্যাড আমার ফিডে, আমার ফেসবুক ফিডে কতবার আসছে। ধরেন আমি এই অ্যাডটা আজকে দেখলাম, ধরেন আবার কালকে দেখছি, বা কয়েকদিন পর আবার দেখলাম। একই অ্যাড আপনার কাছে যতবার আসবে আপনার ফিডে, তত তত হচ্ছে ইমপ্রেশন। ধরেন এই অ্যাডটা আজকে সব মিলে আমার কাছে 5বার আসলো, তাহলে ইমপ্রেশন কত হবে? 5। আপনি ধরেন এটারে একবার দেখছেন, আবার ইয়ে করে আবার দেখছেন, এটা হিসাব না। হিসেব হচ্ছে আপনার ফিডে কতবার আসছে, বুঝছেন? তাহলে রিচ হচ্ছে প্রত্যেকটা আলাদা মানুষের কাছে কতবার আসলো, হ্যাঁ, মানে প্রত্যেকটা ব্যক্তি, হ্যাঁ, সংখ্যা কতজন মানুষের কাছে পৌঁছে, এটা হচ্ছে রিচ। আর এক একজনের কাছে কতবার আসলো, এটা হচ্ছে ইমপ্রেশন। তাহলে আমার কাছে যদি এ এরটা 5বার আসে, তাহলে রিচ কত আর ইমপ্রেশন কত? এ এরটা আমার কাছে 5বার আসছে, রিচ 1, ইমপ্রেশন 5। ক্লিয়ার না? আচ্ছা, রিচ, ইমপ্রেশন। তারপরে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ROAS। ROAS এর পূর্ণরূপ হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটার মানে কি? যেহেতু আমরা কথা বলতেছি কি নিয়ে? ফেসবুক অ্যাডস কি ম্যাট্রিক্স, হ্যাঁ, ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছি। তো এখানে হিসাব কিতাবের বিষয় আছে। তো প্রথম হচ্ছে কি রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটার মানে হচ্ছে যে আপনি অ্যাডের পিছনে যত টাকা খরচ করতেছেন, যত খরচ করবেন, তার বিনিময়ে আপনার কাছে কত টাকা লাভ হবে, আপনার কত লাভ হবে, বুঝছেন? মানে রিটার্ন, আপনি কত রিটার্ন পাইবেন। ধরেন আপনি $100 খরচ করছেন এর পিছনে, এবার আপনি রিটার্ন কত পাবেন? অবশ্যই আপনি একটা রেভিনিউ চাচ্ছেন, সবাই তো একটা রেভিনিউ চাইবো, যে আমি এত খরচ করলাম, আমার কাছে কত টাকা আসবে, একটা রেভিনিউ সবাই চাইবো। তো এটা হচ্ছে আপনার অ্যাডের পিছনে, খরচের পিছনে আপনার কত টাকা আপনার আয় হইতেছে, লাভ হইতেছে, এটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটাকে আরেকটা নাম বলা যায় ROS, আর একটা হচ্ছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, দুই নামই বলা যায়। আচ্ছা, এটা গেল। আরও কিছু ওয়ার্ড আছে, যেমন ইন্টারেকশন আছে, ইন্টারেকশন অথবা এঙ্গেজমেন্ট। এটা বলতে কি বুঝি আমরা? ইন্টারেকশন অথবা এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার। হ্যাঁ, এঙ্গেজমেন্ট মানে মানুষ আমাদের আমাদের হ্যাঁ বিজনেসের সাথে যুক্ত হবে, এঙ্গেজমেন্ট। তো যুক্ত কীভাবে হয়? লাইক, কমেন্ট, শেয়ার এই জাতীয় করে তো যুক্ত হয়, মেসেজ করে, হ্যাঁ, যুক্ত হয়। ইন্টারেকশন অথবা এঙ্গেজমেন্ট বলতে বোঝায় লাইক, কমেন্ট, শেয়ার। আচ্ছা, আর কনভার্সন বলতে বোঝায় আপনার, কনভার্সন বলতে বোঝায় যে একটা মানুষ আসলে কি চায়, মানে আমি তার কাছ থেকে সর্বশেষ কি চাইতেছি, মানে তাকে দিয়ে কোনো একটা অ্যাকশন করানো। ধরেন বিজনেসের ক্ষেত্রে সর্বশেষ ধাপ কি হয়? সেলস করা না, একটা প্রোডাক্ট বিক্রি করা। তো যখন একটা মানুষ প্রোডাক্টটা কিনে ফেলবে, তখন আমার কনভার্সন হবে সেলস। অথবা যদি কোনো টিকেট, কোনো এজেন্সি হয়, তখন সেই ক্ষেত্রে আমার কনভার্সন হবে কি, যে সে জন্য মানে বুক করে আর কি, হ্যাঁ, টিকিট বুকিং করে না, এই জাতীয়। আর যদি মনে করেন কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট, তখন যেন কি করে, কোনো অ্যাপস নিয়ে যখন আপনি বিজ্ঞাপন দিবেন, সে যেন অ্যাপসটা ডাউনলোড করে। অথবা কোনো কোর্স, অনলাইন কোর্সের ব্যবস্থা করছেন আপনি, কোর্স সংক্রান্ত অ্যাড দিতেছেন, তখন
এই ক্ষেত্রে আপনার কনভার্সন কী হবে, সে যেন সাইন আপ করে। তো কনভার্সন হচ্ছে একটা মানুষকে আপনি সর্বশেষ ধাপে আপনি তাকে দিয়ে কী করাতে যাচ্ছেন, অ্যাকশনটা, এটা হচ্ছে কনভার্সন। তাহলে মূল এই যে প্রথম যে একদম সিম্পল বিষয়গুলো, রিচ কত, মানে রিচ কি, ইমপ্রেশন কি, এঙ্গেজমেন্ট অথবা ইন্টারেকশন কি, আর হচ্ছে কনভার্সন কি, এটা বোঝা গেছে না? কনভারসেশন না কিন্তু কনভার্সন। কনভার্সন মানে এমনিতে সেলস বোঝায়, বাকি কোনো একটা অ্যাকশন আপনি লাস্ট আপনি কি অ্যাকশন করতে যাচ্ছেন। আপনি কি কাউকে দিয়ে লিড, মানে ফর্ম আছে না, দেখবেন অনেক অ্যাড আসে কিন্তু ফর্ম পূরণ করতে বলে, রেজিস্ট্রেশন করতে বলে, আপনি কি এটা করাতে চাচ্ছেন, এটা আপনার কনভার্সন। আপনি যদি চান যে সেলস করবেন, এটা কনভার্সন। আপনি যে সাইন আপ অথবা বলতেছেন বুক নাও, টিকেটিং বুক করা, সিট কনফার্ম করা, প্রত্যেকটা হচ্ছে কনভার্সন। আচ্ছা, আর হিসাবের মধ্যে প্রথমে আছে আমাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আপনি যতটা খরচ করতেছেন তার বিনিময়ে আপনার কত আসবে, এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ROAS, এটা বের করতে হবে। তারপরে আছে ক্লিক থ্রু রেট। আগে আমরা বিষয়গুলো একটু দেখি, তারপরে আমরা হিসাব কীভাবে করে, এটা ফর্মুলা আছে প্রত্যেকটার জন্য, ওইগুলোতে যাব। ক্লিক থ্রু রেট, CTR, সংক্ষেপ হচ্ছে CTR, এর পূর্ণরূপ হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট মানে হচ্ছে যে আপনি মানে প্রত্যেকটা ক্লিকের মানে কতটা ক্লিক হয়েছে, আপনি যে অ্যাড দিতেছেন না, এই অ্যাডের মধ্যে টোটাল কতটা ক্লিক হইতেছে, ক্লিক থ্রু রেট, এটার একটা হার, যে আপনার 100 জনের মধ্যে ধরেন 100 জন, প্রতি 100 জনের মধ্যে কতজন ক্লিক করছে আপনার অ্যাডের মধ্যে। এখন ক্লিক কোন জায়গায় ক্লিক করা বোঝায়, ক্লিক বলতে আসলে কোন জায়গায় ক্লিক করা বোঝায়। ধরেন এই যে এটা আরেকটা অ্যাড, স্পন্সর্ড অ্যাড। আমি এই অ্যাডটার মধ্যে যদি এই পুরো এরিয়াটা দেখি, এই জায়গার মধ্যে যে শপ নাও, এটাকে কি বলে, অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন। এটা হচ্ছে অ্যাকশন বাটন, শপ নাও। তারপরে এই যে এখানে আমরা কিছু টেক্সট দেখতে পাচ্ছি, প্রাইমারি টেক্সট। তারপরে এই জায়গায় অথবা .com তাদের ওয়েবসাইট। তারপরে এখানে তাদের কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট। আপনি এখানে যে কোনো জায়গায় যদি একটা ক্লিক করেন, এই যে লাইক কমেন্ট শেয়ার এগুলো আছে, ধরেন যে এই জায়গা থেকে যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করবেন, সেটা এক একটা ক্লিক হিসেবে আপনার মানে হয়ে যাবে আর কি, কাউন্ট হয়ে যাবে ক্লিক, বুঝছেন? তাহলে ক্লিকের সীমানার মধ্যে কী কী আছে, কোনো স্পেসিফিক কোনো নাই যে এখানে ক্লিক করতে হবে। এই যে শপ নাও হোক, তারপরে যে তাদের ওয়েবসাইট হোক, এই যে এখানে প্রাইমারি টেক্সট আছে, তারপরে যে লাইক কমেন্ট শেয়ার বাটন আছে, তারপরে ইমেজের মধ্যে ক্লিক করেন, যে কোনো জায়গায় ক্লিক করলে একটা ক্লিক হিসেবে কাউন্ট হয়ে যাবে, এগুলো হচ্ছে ক্লিক। তো ক্লিক থ্রু রেট হচ্ছে ধরেন প্রতি রেট যেহেতু আছে, হার বলতে তো আমরা এটাই বুঝি যে 100 জনের মধ্যে আমরা হারের অঙ্ক তো করছিলাম, ঠিক না? তাহলে রেট যদি বার করতে চাই, তখন এটা কী হিসাবে হবে, যে প্রতি 100 জনের মধ্যে কতজন আমার ভিডিওতে অথবা আমার অ্যাডের মধ্যে ক্লিক করছে, এটার হিসাবটা হচ্ছে ক্লিক থ্রু রেট, CTR। আর কনভার্সন রেট তো বুঝাইলাম, যে কনভার্সন আপনার সর্বশেষ আপনার টার্গেটটা কি, আপনি কি অ্যাকশন করতে চাচ্ছেন, ওই রেটটা আর কি কনভার্সন রেট। তারপরে কস্ট পার মাইল আছে। কস্ট পার মাইল বলতে বোঝায়, এখানে মাইল বলতে 1000 বোঝায় আর কি, মাইল। ফেসবুকের ভাষায় মাইল হচ্ছে 1000, সংক্ষেপ হচ্ছে CPM, পূর্ণরূপ হচ্ছে কস্ট পার মাইল। মানে প্রতি 1000 জন যে দেখছে অ্যাড, 1000 জনের বিনিময়ে কত টাকা আপনার খরচ, কস্ট পার মাইল মানে প্রতি 1000 জনে কত টাকা খরচ হয়েছে, এই হিসাবটা যদি বের করতে চান তখন হচ্ছে CPM বের করতে হবে আপনাকে, কস্ট পার মাইল। তারপর আছে কস্ট পার ক্লিক, CPC। কস্ট পার ক্লিক মানে প্রতি ক্লিকে, যে এটাতে দেখছিলেন না যে ক্লিক থ্রু রেট মানে প্রতি 100 জনের মধ্যে কতজন ক্লিক করছে, আর এই জায়গায় আপনি বের করবেন যে প্রতি ক্লিকের বিনিময়ে আপনার কত টাকা খরচ হয়েছে। আপনি যেটা দিতেছেন, অবশ্যই আপনাকে প্রত্যেকটা ক্যালকুলেশন মানে এগুলো তো জানতে হবে, আপনার যে পারফরমেন্সটা কেমন হয়েছে। যখন রিপোর্ট দেখবেন এই জাতীয় এরকম হয়েছে, অ্যাড এই হয়েছে, রিচ এত, ইমপ্রেশন এত, তারপর CTR এত, CPC এত, এই প্রত্যেকটা বিষয় দেখবেন একটু রিসার্চ করার জন্য, এগুলো খুব গুরুত্বপূর্ণ, যাতে পরবর্তীতে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার পরবর্তী কাজের জন্য, পরবর্তী অ্যাডের জন্য মানে কিভাবে আগানো দরকার ভালো একটা পারফরমেন্স করার জন্য। তো CPC হচ্ছে কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকের বিনিময়ে কত টাকা খরচ। এটা হচ্ছে CPC মানে কস্ট পার ক্লিক। আর কস্ট পার পয়েন্ট আসলে আমাদের আপাতত স্কিপ করে, এটা দরকার নেই কস্ট পার। এবার আমরা এখানে আসি, আমাদের নোটে যদি আসেন, নোটে আসলে এখানে দেখতে পারবেন যে ইয়াগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে।
থিওরির যে এগুলো আছে সবাইকে মানে কি বলা যায়, সবার প্রতি আমার একটা অনুরোধই থাকবে, আপনারা নোটটা একটু দেখেন। হুম। আর এই ক্লাসটার জন্য অবশ্যই নোট দেখতে হবে, নোট। তো আমরা সিটিআর দিয়ে শুরু করি। সিটিআর ক্লিক থ্রু রেট কীভাবে হিসাব করতে হয়। সিটিআর এর ফর্মুলা হচ্ছে ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ করবেন, ভাগ করার পর যে রেজাল্টটা পাইবেন এটার সাথে 100 দিয়ে গুণ দিবেন, যে তোমাদের রেট আছে। দেখেন ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ করলে রেজাল্টটা চলে আসে, কিন্তু আমাদের ওইখানে ছিল কি শুধু ক্লিক নাকি ক্লিক থ্রো রেট, রেট কথার উল্লেখ ছিল, কিন্তু যেহেতু রেট আছে সেজন্য আমাদের হার বের করতে পারে, হার বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। যদি 100 দিয়ে গুণ দেন তখন এই যে হারটা বের হয়ে যাবে যে এত পার্সেন্ট, বুঝছেন? তাহলে আমাদের ফর্মুলাটা কি একটু বলেন তো আপনারা। সিটিআর এর ফর্মুলা কি? সিটিআর, হ্যাঁ সিটিআর এর পূর্ণরূপ হচ্ছে ক্লিক থ্রু রেট। ফর্মুলাটা কি? ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ করবেন, তার সাথে 100 দিয়ে গুণ দিবেন। এখন এই যে ক্লিক কি বলেন, ক্লিক ক্লিক আসলে ক্লিক কি, এটা কি মানে ওই ইয়াটা বুঝতে পারলো হয়েছে যে অ্যাডের মধ্যে আপনি কোনো এক জায়গায় ক্লিক করবেন তখন ক্লিক ক্লিক হিসেবে কাউন্ট হইব, ওই ক্লিকগুলোরে আপনি ইমপ্রেশন দেবা। ইমপ্রেশন কি? ইমপ্রেশন কি? রিচ, ইমপ্রেশন, এই দুটা জিনিস মানে ভুল হইতো না। রিচ হচ্ছে প্রত্যেক মানে কতজন মানুষের কাছে আমার একটা পৌঁছাইছে, হ্যাঁ পৌঁছাইছে। আর ইমপ্রেশন কি? ইমপ্রেশন কতবার, হ্যাঁ কতবার আমার এই অ্যাডটা কতবার মানুষের কাছে পৌঁছাইছে, কতবার দেখছে। তো ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ করবেন, ভাগ করার পর যে রেজাল্টটা পাইবেন তার সাথে 100 গুণ দিবেন, গুণ দেওয়ার পরে কি একটা হার পেয়ে যাবেন, এটা হচ্ছে সিটিআর। তাহলে প্রথম ধরেন এই যে এখানে ক্লিক হচ্ছে 1, ইমপ্রেশন 3, রেজাল্ট এত, তারপরে গুণ দিলাম 100 হচ্ছে 33%, আবার 1, এখানে যদি ইমপ্রেশন হয় 5, রেজাল্ট এত, 100 গুণ দিলাম 20%, এখানে 12.5%, এরকম পার্সেন্টেজ হয়েছে আর কি। তার মানে কি তার সিটিআর হচ্ছে এত, তো এত পার্সেন্ট সিটিআর। কোনটা ক্লিক আর রিচ? না ক্লিক আর রিচ এক না তো। ক্লিক ক্লিক যেমন দেখেন রিচ আপনার কাছে মানে রিচ হয়েছে আপনার কাছে একটা আসছে, আপনি তো ক্লিক করতেও পারেন নাও করতে পারেন, ঠিক না? ক্লিকের বিষয়টা একটু অন্য। ক্লিক করা মানে সে মানে একটু ওয়ার্ম হট মানে কোল্ড থেকে একটু ওয়ার্ম হওয়া শুরু হয়েছে আর কি। ক্লিক করছে মানে তো তার একটু জানার ইচ্ছা আছে, ঠিক না, জানার আগ্রহ আছে, ক্লিক করছে। আর এমনিতে ক্লিক রিচ হচ্ছে আপনার কাছে আসছে, ঠিক আছে, বাট আপনি স্ক্রলিং করে এটা অ্যাভয়েড করতেছেন, ক্লিক করেন নাই, তখন ক্লিক হবে না। আচ্ছা, এটা হচ্ছে সিটিআর ফর্মুলা। ধরেন যে একটা অ্যাডের ইমপ্রেশন হচ্ছে 10,000, ক্লিক হচ্ছে 500, এবার তার সিটিআর কত? তাহলে কি করবেন? ইমপ্রেশনকে ক্লিক দিয়ে ভাগ করবেন না ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ করবেন? হ্যাঁ, এই ফর্মুলাগুলো খুব মনে রাখবেন। ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ করবেন, ভাগ করার পর তার সাথে কি 100 দিয়ে গুণ দিবেন, তাহলে 5%, মানে কি 100 জনের মধ্যে 5 জন বিজ্ঞাপনে ক্লিক করছে। বোঝা গেছে? সিটিআর মানে ক্লিক থ্রু রেট, প্রতি 100 জনের মধ্যে কতজন ক্লিক করছে, এটা বের করার জন্য সিটিআর বের করবেন। সিটিআর ফর্মুলা হচ্ছে এই। আচ্ছা, তারপরে দেখেন ROAS, যেটা ওখানে দেখছিলাম, ROAS রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অথবা আরেকটা নাম ROI, দুইটা নামেই পাইতে পারেন, সমস্যা নেই। ওইটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। দুইটা একই জিনিস, আপনার খরচের বিনিময়ে কত টাকা আপনার রেভিনিউ আসছে, ওটা হচ্ছে ROAS। তো এটা কীভাবে বের করবেন? ধরেন অ্যাড স্পেন্ড আপনার খরচ হচ্ছে $200 আর আপনার রেভিনিউ আসছে সেখান থেকে $800, তখন কি করবেন? ওই যে আয়টা আপনার আসছে রেভিনিউটা, সেই রেভিনিউকে আপনি খরচ দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর যেটা আসবে এটা হচ্ছে কি প্রতি $1 খরচে আপনার $4 আয় হয়েছে। আপনি ROAS বার করলেন আর কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বুঝছেন? প্রতি $1 খরচে আপনার কত ডলার আয় হয়েছে এটা বের করার জন্য এই রেভিনিউকে ভাগ করবেন অ্যাড স্পেন্ড দিয়ে, ভাগ করার পর যেটা পাবেন এত, এটা হচ্ছে কি প্রতি $1 খরচে আপনার $4 আয় হয়েছে, এই পরিমাণটা আর কি, এটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তারপর CPA, কস্ট পার অ্যাকুইজিশন, এর দুই নামে আছে, অথবা কস্ট পার অ্যাকশন যদি এটা বের করতে চান। অ্যাড স্পেন্ড আর হচ্ছে কনভার্সন। কস্ট পার অ্যাকশন, যেহেতু ওই যে বলছিলাম না যে কনভার্সন মানে কি, আপনি কোনো একটা মানুষকে অ্যাকশনে নিয়ে যাইতেছেন। অ্যাকশন কীভাবে করতে পারে? অ্যাকশন মানুষ
কিভাবে করতে পারে বলেন? একটু আগে বলছিলাম কনভার্সন বলতে সাইন আপ হতে পারে, আর হ্যাঁ ফর্ম পূরণ করতে পারে, তারপরে পারচেস করতে পারে, মানে পারচেস করতে পারে, মানে বিভিন্নভাবে মানুষ কিন্তু কনভার্সন করতে পারে। অ্যাকশন এখানে এটা দিচ্ছে যে কনভার্সন। তো সিপিএ কীভাবে বের করবেন? আপনার অ্যাডের যত খরচ হয়েছে এই খরচটাকে আপনি কনভার্সন দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর যেটা পাইবেন এটা হচ্ছে কি প্রতি কাস্টমার অথবা প্রতি লিড আনতে আপনার $10 খরচ হয়েছে। লিড যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ডাটা, তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে প্রতিটা লিডের বিনিময়ে আমার কত টাকা খরচ হয়েছে আমি এটা বের করতে চাই, তখন তার জন্য আপনাকে সিপিএ বের করতে হবে। সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন অথবা কস্ট পার অ্যাকশন, সিপিএ। ফর্ম পূরণ করা, লিড বলতে বুঝছেন তো? ফর্ম পূরণ করা, লিড মানে ডাটা, বুঝছেন? যদি বলে যে লিড আনতে বা লিড আনতে হবে, লিড দরকার, তখন আপনি লিড ক্যাম্পেইন করবেন। লিড ক্যাম্পেইন আছে এটা আলাদা করে। এটা হচ্ছে ডাটা কালেক্ট করা, ফর্ম পূরণ করা, বিভিন্ন ইয়া থেকে ডাটা কালেক্ট করা আর কি, লিড জেনারেশন। আচ্ছা, তারপর হচ্ছে সিপিএ তো বুঝছেন যে প্রতি লিডের বিনিময়ে আপনার $10 খরচ হচ্ছে, এভাবে ইয়ে করবেন। তারপর সিপিএম, ওই যে দেখলাম যে কস্ট পার মাইল, প্রতি 1000 ইমপ্রেশনের খরচ আর কি, কস্ট পার মাইল। মাইল বলতে এখানে 1000, হ্যাঁ, প্রতি 1000 মানুষের মানে 1000 ইমপ্রেশনের যে খরচ সেটা বের করতে চাইলে আপনাকে বের করতে হবে সিপিএম। কীভাবে বের করবেন? টোটাল যে অ্যাড স্পেন্ড ওইটার টোটাল ইমপ্রেশন দিয়ে ভাগ করবেন, তারপর 1000 দিয়ে গুণ। বিষয়গুলো একটু এলোমেলো হইতে পারে, এলোমেলো লাগতে পারে, কারণ অনেকগুলো এদের দেখতেছি কোনটার সূত্র কী। এইগুলো আপনাদের মানে এখনই যে সব কিছু বাধ্যতামূলক এরকমটা না, আপনারা প্রত্যেকটা হিসাব দেখে রাখবেন। যখন আপনারা অ্যাড রান করবেন, আপনারা রিপোর্টিং দেখবেন, অ্যাডের রিপোর্ট দেখবেন, তখন আপনারা রিসার্চ করবেন যেন আপনার অ্যাডটা কিসের জন্য খারাপ হয়েছে, পারফরমেন্স কেন ভালো হয় নাই, তখন আপনার রিসার্চ করার জন্য ওই সময় এগুলো অ্যাপ্লাই করবেন। ঠিক আছে না? আমরা যেহেতু ক্যাম্পেইনে যাব, নেক্সট থেকে ক্যাম্পেইন রান করবো, সেজন্য আমাদের এই বিষয়গুলো দেখে রাখা জরুরি। কীভাবে করলে আমাদের ক্যাম্পেইনটা ভালো একটা রেজাল্ট আনবে। ঠিক আছে না? আচ্ছা, তো এইগুলো আপনারা ইয়া করলেই হবে, যখন লাগবে তখন ইয়া করবেন। এখন আপাতত পরিচিত হতে হবে, বিষয়গুলো দেখবেন, যে জায়গায় আটকাইবেন ওই জায়গায় প্রশ্ন করবেন, যেটা না বুঝবেন ক্লিয়ার হয়ে মানে এখন থেকে ক্লিয়ার হন বিষয়গুলো। সিপিএম হচ্ছে কি কস্ট পার মাইল, এটা বের করার জন্য দেখুন অ্যাড স্পেন্ড হচ্ছে $150, ইমপ্রেশন হচ্ছে 50,000। তাহলে কী করবেন? যত অ্যাড স্পেন্ড হয়েছে, যেখানে কস্ট পার মাইল অথবা ওই জায়গায় ছিল ক্লিক থ্রু রেট, রেট দেখে 100 গুণ দিছিলেন, এখানে আবার মাইল আছে এজন্য 1000 গুণ দিবেন। তাহলে অ্যাড স্পেন্ডকে ভাগ দিবেন ইমপ্রেশন দিয়ে। তারপরে ওই যে ইয়াটা সিটিআরের বেলা কী করছিলেন, ক্লিকরে ইমপ্রেশন দিয়ে ভাগ করছিলেন, এই জায়গায় সেম ইমপ্রেশন দিয়ে ভাগ দিবেন। অ্যাড স্পেন্ডটাকে ইমপ্রেশন দিয়ে ভাগ করবেন, ভাগ করে 1000 দিয়ে গুণ করবেন। 3 বের হয়েছে তো, তার মানে কি প্রতি 1000 বার বিজ্ঞাপন দেখাতে $3 খরচ হয়েছে 1000 জনে, প্রতি 1000। ইমপ্রেশন মানে তো কতবার দেখানো এক একজনকে, ওটা তো ইমপ্রেশন। এখন প্রতি 1000 ইমপ্রেশনে আপনার খরচ হয়েছে $3। যদি আপনি 1000 জন ইমপ্রেশনে খরচ বের করতে চান, তখন আপনাকে বের করতে হবে সিপিএম, কস্ট পার মাইল। ঠিক আছে, দুইটা কম্বাইন করে করাইতেছি, কারণ এই ক্লাসটা ফর্মুলার যেহেতু সেজন্য প্রেজেন্টেশন প্লাস ওই নোট দুই জায়গা থেকে দেখাইতেছি। আচ্ছা, নেক্সট এই বিষয়গুলো গেছে, তারপর আমরা চলে যাই ফেসবুক অকশন প্রসেস। অকশন প্রসেস জিনিসটা কি? অকশন প্রসেস, ফেসবুক অকশন প্রসেস, এখানে কি দেখা যেতেছে চিত্রের মধ্যে দেখেন তো, ও হচ্ছে ইউজার, ও হচ্ছে ফেসবুক ইউজার, আর এগুলো হচ্ছে অ্যাড মানে অ্যাডভার্টাইজার, বিভিন্ন অ্যাডভার্টাইজার। একটা প্রতিযোগিতার মতো মনে হইতেছে। ফেসবুক অকশন প্রসেস হচ্ছে যে যখন অনেকগুলো মানুষ একসাথে অ্যাড দিতে চায় ফেসবুকে, ফেসবুক ডিসাইড করে যে কার অ্যাডটা আপনার ফিডে আসবে, মানুষের ফিডে কার অ্যাডটা যাবে অথবা কার অ্যাডটা যাবে না, কার অ্যাডটা আগে যাবে অথবা কার অ্যাডটা পরে যাবে। এই যে ফেসবুক সিদ্ধান্ত নিতেছে, ফেসবুককে কাকে জায়গা দিবে, এই সিদ্ধান্ত নেয় ফেসবুক যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটা হচ্ছে ফেসবুক অকশন প্রসেস। বিষয়টা আরেকটু খোলামেলা করে দিই, দেখেন এখানে ধরেন 3 জন প্রতিযোগী, 3 জন অ্যাডভার্টাইজার, 3 জনে চাইতেছে কি একটা অ্যাড
ফেসবুকে দিবে, ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে একটা অ্যাড দিবে। এখন ফেসবুকের পক্ষে তো সম্ভব না যে 3 জনের অ্যাড একই সাথে দিবে, সম্ভব অবশ্যই না। ফেসবুক 3 জন থেকে যে কোনো একজনকে সিলেক্ট করবে। তো একজনকে ফেসবুক যেই পদ্ধতির মাধ্যমে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে একজনকে সিলেক্ট করবে, সেই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে ফেসবুক অকশন প্রসেস। বোঝা গেছে? যেই প্রক্রিয়া ফেসবুক সিদ্ধান্ত নেয় কার অ্যাডটা সবার আগে দেখাবে, কার অ্যাডটা পরে দেখাবে, কার অ্যাড দেখাবে কার অ্যাড ফিডে দেখাবে, কার অ্যাড দেখাবে না, এই যে সিদ্ধান্ত নেয় ফেসবুক, এই প্রক্রিয়াটাই হচ্ছে ফেসবুক অকশন প্রসেস। এবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় জড়িত সেই বিষয়গুলো এখন দেখব। যেমন দেখেন, এ হচ্ছে ইউজার, ধরেন আমরা ফেসবুক ইউজার, ধরেন একজন ইউজার, তার বয়স হচ্ছে 25, সে ডিজিটাল মার্কেটিং পছন্দ করে। তার মানে সে এটাতে ইন্টারেস্টেড, ডিজিটাল মার্কেটিং পছন্দ করে। তারপরে তার প্রথম প্রায়োরিটি এটা। তারপরে সে স্পোর্টসও পছন্দ করে, তারপরে ফুড পছন্দ করে। তার লোকেশন হচ্ছে ঢাকা। এবার 3 জন অ্যাডভার্টাইজার, 3টা কোম্পানি, 3 জন অ্যাডভার্টাইজার, তারা অ্যাড দিবে কোম্পানির হয়ে। তো তারা যেই বিষয়গুলো ইনক্লুড করে রাখছে যে ডিজিটাল মার্কেটিং যারা পছন্দ করে, আমরা তো যখন ক্যাম্পেইন রান করবো তখন তো আমরা টার্গেটিং করে দিব কাদের কাছে অ্যাড যাবে, কারা দেখবে, কোন এরিয়াতে যাবে, এইসব পুরুষদের কাছে নাকি মহিলাদের কাছে যাবে, এইগুলো আমরা সিলেক্ট করে দিব। তো এখানে প্রথম যে অ্যাডভার্টাইজার, তিনি যে টার্গেটিংটা করছে যে যারা ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, যাদের লোকেশন হবে ঢাকাতে। এটা গেল প্রথম অ্যাডভার্টাইজারের। দ্বিতীয় অ্যাডভার্টাইজারেরটা যদি দেখি, যে ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, যার এজ হবে 20 থেকে 30, যার লোকেশন হবে বাংলাদেশ। তৃতীয় যে অ্যাডভার্টাইজার, তার টার্গেটিংয়ের মূল বিষয় হচ্ছে কি যে স্পোর্টস পছন্দ করে, এজ হবে 18 থেকে 26, আর লোকেশন হবে ঢাকাতে। এখন 3 জন অ্যাডভার্টাইজার 3ভাবেই যে টার্গেটিংটা করছে। এখন এই টার্গেটিংয়ের মধ্যে যার টার্গেটিংটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম ইউজারের সাথে খুব সবচেয়ে বেশি মিল, প্রাসঙ্গিক হবে, তার একটা ফেসবুক নিবে, মানে তাকে জয়ী করবে, তার একটা সবার আগে দেখাবে। এখন দেখি কারটা সবচেয়ে বেশি মিল। তার টার্গেটিংয়ের মূল বিষয় হচ্ছে কি যারা ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড। এখন দেখি তো ইউজার কি ডিজিটাল মার্কেটিং পছন্দ করে? করে ডিজিটাল মার্কেটিং। এজ হবে 18 থেকে 35, ইউজারের বয়স কত? 25, এর মধ্যে আছে। লোকেশন ঢাকায়, ইউজারের লোকেশন কোথায়? ঢাকাতে। পয়েন্টে মিলছে। আচ্ছা, এবার দ্বিতীয় অ্যাডভার্টাইজার এটা দেখি, ডিজিটাল মার্কেটিং পছন্দ করে যারা, ইউজার পছন্দ করে এজ হবে 20 থেকে 30, ইউজারের বয়স 25, এর মধ্যে আছে। লোকেশন বাংলাদেশ, ওর লোকেশন ঢাকাতে, ও দিছে পুরো বাংলাদেশ। এত বেশি কিন্তু টার্গেটিং হয় নাই। আচ্ছা, এবার তৃতীয় অ্যাডভার্টাইজার, ওনারটা দেখি, যারা স্পোর্টস পছন্দ করে, ওটা প্রথমেই বাদ। ওটা হচ্ছে কি স্পোর্টস পছন্দ করে। এখন ইউজার তো স্পোর্টস পছন্দ করে, বাট প্রথমে ডিজিটাল মার্কেটিং, কিন্তু ওরা তো প্রথমে ডিজিটাল মার্কেটিং দিচ্ছে। এখন ওরা যেহেতু ডিজিটাল মার্কেটিং দিচ্ছে, ওর পছন্দটা সবার আগে যে পছন্দ করে তার সাথে মিলছে, তাহলে এইগুলো ছাড়া তো স্পোর্টস পরে যেটা পছন্দ করে সেটা যাবে না, ফেসবুক এটা নিবে না, তাহলে স্পোর্টস ওটা প্রথমে বাদ। আচ্ছা, তারপরও দেখি এজ কত? 18 থেকে 26, ওর মধ্যে আছে, আছে বয়সটা। লোকেশন ঢাকা, লোকেশনে কিন্তু মিলছে, বাট তার ইন্টারেস্টের হচ্ছে স্পোর্টস, মানে যারা স্পোর্টস পছন্দ করে এটা ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু ওর হচ্ছে এটা সেকেন্ড প্রায়োরিটি, দ্বিতীয় ইন্টারেস্টেড, তাহলে ওরটা প্রথমে ওটা বাদ। এবার এই দুইজনেরটা দেখি, এই দুজনের মধ্যে ডিজিটাল মার্কেটিং 1 নাম্বার আছে, ঠিক আছে। তারপরে এইজটা ওর মধ্যে আছে, মিল আছে। লোকেশন ঢাকাতে, বাট ওর লোকেশন হচ্ছে বাংলাদেশ। এখন আমি যদি স্পেসিফিক করে শুধু ঢাকাতে দেই, এই ব্যক্তি ঢাকাতে, এটা যত তাড়াতাড়ি যাবে বা যতটা মনে হইতেছে, কি বলা যায়, যতটা টার্গেটিং খুব বেশি মনে হইতেছে স্পেসিফিক, এটা হচ্ছে পুরো বাংলাদেশ। এটা কি এতটা স্পেসিফিক এটার মতো? না, তাহলে এটাও বাদ। তাহলে সবার আগে ফেসবুক কাকে নেবে? তাকে নেবে, সে হচ্ছে 1 নাম্বার, তার একটা ফেসবুক ফিডে দেখাবে। বোঝা গেছে বিষয়টা? এ হচ্ছে ফেসবুক অকশন প্রসেস। অনেকটা নিলামের মতো, কিন্তু পুরো নিলাম না। নিলাম দেখেন না, যে অনেকগুলো মানুষ একসাথে করে কেনার জন্য 5 লাখ 1, 5 লাখ 2, 6 লাখ, 7 লাখ, আরেকজনে ঠাস করে 15 লাখ, আর বেশি আগাইতেছে না। 1 নাম্বার, টাকা বেশি। আপনি আছেন 15 লাখ, যা কমন পড়ছে। আচ্ছা, 20 লাখ, আরে আরেকজন, তাহলে তো আচ্ছা যাক, তাহলে আপনি 1 নাম্বার। তাহলে নিলামেরটা হচ্ছে যে সবচেয়ে বেশি টাকায় জিতে সেই বিজয়ী।
কিন্তু ফেসবুকের এইখানে এই অকশন প্রসেসের মধ্যে যে সবচেয়ে বেশি টাকা দেয় সে এক নম্বরে থাকতে পারে না। এখানে আরও অনেকগুলো বিষয় জড়িত, শুধু টাকা না। আপনি ফেসবুকে অনেক ইয়া দিচ্ছেন, ডলার অনেক দিচ্ছেন, স্পেন্ড অনেক বেশি করছেন, খরচ করছেন, কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি ভালো না। আপনার যে বিজনেস, যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাথে অ্যাডের প্রাসঙ্গিক মানে মিল নাই। তাহলে এখানে কোয়ালিটি, এখানে হচ্ছে কি একটা মিল থাকতে হবে প্রাসঙ্গিক, তারপরে হচ্ছে অ্যাডের খরচ, সব কিছু বিষয় মিলায়া তখন ফেসবুক 1 নাম্বার 2 নাম্বার দেয়, ডিসাইড করে। তাহলে প্রক্রিয়াটা অনেকটা নিলামের মতো, বাট পুরোটা নিলাম না। নিলাম হচ্ছে সবচেয়ে বেশি টাকা যে দেয় সে 1 নাম্বার, বাট এখানে শুধু টাকা দিলে 1 নাম্বার না। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে বলেন তো? অকশন প্রসেসটা বোঝা গেছে? অকশন প্রসেস আমি কিন্তু সাপোর্টের প্রশ্ন করবো, দেখেন তখন যদি কোনটা এটা। আচ্ছা, এটা হচ্ছে তার এজ, ঠিক আছে, তার লোকেশন ঢাকা, তাও স্পেসিফিক। কিন্তু তার যে সে টার্গেটিং করছে যারা স্পোর্টস পছন্দ করে তাদের কাছে যাবে। এখন সে স্পোর্টস পছন্দ করে, বাট ডিজিটাল মার্কেটিং, এই যে এই দুজন অ্যাডভার্টাইজার, তারা তো ডিজিটাল মার্কেটিংকে 1 নাম্বারে দিচ্ছে, সে 1 নাম্বারে এটা পছন্দ করে, এই জন্য এটা তো সবার আগে যাবে। এটা যাওয়ার পরে না স্পোর্টসে পছন্দ তার দ্বিতীয় প্রায়োরিটি, এটা বুঝছেন? এই জন্য তাহলে এই যে ওর তুলনায় এই দুইটারটা টার্গেটিং খুব ভালো করে আছে না, এগুলো দেওয়া আছে। কিন্তু ওর হচ্ছে সমস্যা কি, ওর লোকেশন দিচ্ছে বাংলাদেশ, বাট ওরটা হচ্ছে ঢাকাতে। এরটা দেখেন সবচেয়ে বেশি এর সাথে মিল, প্রত্যেকটা বিষয়ের সাথে মিল, এই জন্য সে 1 নাম্বারে আছে, বুঝছেন? হ্যাঁ, ইউজারের পছন্দ অনুযায়ী আপনি কতটুক ভালো টার্গেটিং করতেছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনার একটা ফিডে সবার আগে যাবে কি যাবে না, বুঝছেন? এই প্রক্রিয়াটা হচ্ছে কি ফেসবুক অকশন প্রসেস। তাহলে যদি আবারও বলি ফেসবুক অকশন প্রসেস কি, যে কার অ্যাড আগে দেখাবে, কার অ্যাড পরে দেখাবে, অথবা কার অ্যাড দেখাবে, কার অ্যাড দেখাবে না, এই যে একটা সিদ্ধান্ত নেয়, কে নেয়? ফেসবুক। ফেসবুক সিদ্ধান্ত নেয় যে কার অ্যাড আগে দেখাবে, কার অ্যাড পরে দেখাবে। এই যে সিদ্ধান্ত ফেসবুক যেই প্রক্রিয়ার মাধ্যমে নেয়, সেই প্রক্রিয়াটাকে বলে ফেসবুক অকশন প্রসেস। আচ্ছা, এবার নেক্সটে যাই। হ্যাঁ, এবার হচ্ছে টোটাল ভ্যালু ক্যালকুলেশন। টোটাল ভ্যালু ক্যালকুলেশনের মধ্যে, আচ্ছা এই ক্লাসটা অন্তত দুইটাতে কম্বাইন করে করাইতেছে, তো একটু হইতেছে। আপনার নোটে দেখলে বিষয়গুলো এখানে ব্যাখ্যা করা আছে, অ্যাডভার্টাইজার 1, 2, 3, হ্যাঁ এখানে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, টোটাল ভ্যালু ওই জিনিসটা এখানে আসছে। এখানে আছে প্রত্যেকটা বিষয়ে যে টোটাল ভ্যালু যদি হিসাব করতে চায়, টোটাল বলতে মানে পুরা ইয়াটার কি টোটাল ভ্যালু, পুরা মানটা, একটা অ্যাডের পুরো পারফরমেন্সটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, কীভাবে করব? তো প্রথম এখানে 3টা বিষয় আছে: অ্যাডভার্টাইজার বিড, এস্টিমেটেড অ্যাকশন রেটস, তারপর হচ্ছে রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি। আচ্ছা, অ্যাডভার্টাইজার বিড, বিড জিনিসটা কি? বিড আপনারা এই বিষয়টা সামনে মানে এই শব্দটা আপনাদের কাছে পরিচিত হবে, আস্তে আস্তে সামনে আসবে, কানে অনেক সময় আসবে যে বিড, বিড দিছে এত এত বিড। অ্যাডভার্টাইজার বিড মানে হচ্ছে বিভিন্ন কোম্পানি বা যে কোম্পানিগুলো ফেসবুকে অ্যাড দেয় বা যারাই ফেসবুকে অ্যাড দেয়, আমরা ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অ্যাড দিতেছি, ফেসবুককে অবশ্যই একটা অ্যামাউন্ট খরচ দিতে হবে, ওই খরচটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিড। প্রত্যেকটা অ্যাডভার্টাইজিংয়ের বিনিময়ে ফেসবুককে যে টাকাটা দিতে হয়, পে করতে হয় ফেসবুককে, খরচ, অ্যাডের খরচটাকে বলা হয় অ্যাডভার্টাইজার বিড। তারপরে আসেন এস্টিমেটেড অ্যাকশন রেটস, ক্লিক কনভার্সন রেটস। আচ্ছা, এস্টিমেট বলতে কি বুঝি? প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা একটা এস্টিমেট করি আগে থেকে, কোনো একটা কাজ সম্পূর্ণ করার আগে আমরা একটা এস্টিমেট করি যে এরকম হতে পারে বা এরকম হলে ভালো হয়। এস্টিমেট বলতে কি বুঝে এখানে? যাচাই, হ্যাঁ একদিক দিয়ে হয় যাচাই বাছাই। আর এস্টিমেট বলতে কি বুঝি? যাচাই বাছাই আগে করি। এস্টিমেট বলতে কি বোঝায়? অনুমান। এস্টিমেট মানে অনুমান বোঝায় আর কি, আনুপাতিক একটা হিসাব, অনুমান। এস্টিমেটেড অ্যাকশন রেটস, আপনি যে একটা দিতেছেন এই একটা আসলে কেমন পারফর্ম করবে, তার একটা এস্টিমেট করা ফেসবুক করবে, যে আপনার অ্যাডের মধ্যে কতটুক মানে অ্যাডের কোয়ালিটি কতটুক আছে, রেলিভেন্স কতটুক আছে। তারপরে এটা যদি আপনি আগে অ্যাড দিয়ে থাকেন, আগে অ্যাডের পারফরমেন্সগুলো কেমন ছিল সেই সাথে কম্বাইন করে সবগুলো মিলে। আর যদি নতুন হয় তখন দেখবে অ্যাডটা যখন আপনি করবেন না,
যখন কোনো একটা অ্যাড পাবলিশ করবেন তখন ফেসবুক রিভিউ দেয়, মানে রিভিউ করে আর কি, রিভিউ করে পেন্ডিংয়ে রাখে, স্ক্যান করে যেটাতে কপিরাইটিংয়ের কোনো ইস্যু আছে কিনা। তখন ফেসবুক এটাকে স্ক্যানিং করে, তারপর সব কিছু ঠিকঠাক থাকলে তখন পাবলিশ করে, মানে অ্যাক্টিভ করে দেয় আর কি। তো এস্টিমেটেড অ্যাকশন রেটস হচ্ছে যে আপনি যে একটা দিতেছেন সেটা আসলে কেমন পারফর্ম করতে পারেন, ফেসবুকের একটা আনুমানিক একটা মানে রেজাল্ট আনুমানিক, যে এরকম হতে পারে। তো এখানে শুধু এতটুকুই না, এখানে আরও অনেক কিছু বিষয় জড়িত, যে যদি আপনি আগে কোনো অ্যাড দিয়ে থাকেন সেই অ্যাডগুলোর পারফরমেন্স কেমন ছিল, বা তারপর হচ্ছে পূর্বের কোনো হিস্ট্রি, আপনি ফেসবুকের সাথে যে ট্রানজ্যাকশন হয়, যেমন আপনি যে কার্ড ব্যবহার করতেছেন, কার্ডের কোনো ইস্যু আছে কিনা, যে ট্রানজ্যাকশন, যদি ট্রানজ্যাকশন ক্লিয়ার হয় তখন ফেসবুকটাকে আপনাকে, মানে ফেসবুক আপনাকে একটু সুবিধা বেশি দিবে। সুবিধা বেশি বলতে কি, আপনাকে একটু ভালোভাবে দেখবে। আর যদি ফেসবুকের সাথে মনে করেন আপনার ট্রানজ্যাকশনের সমস্যা আছে, মানে অ্যাড বারবার হইতেছে, অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতেছে, মানে আপনার কার্ডের মধ্যে ইস্যু দেখাইতেছে, ফেসবুক টাকা কাটতে পারতেছে না, টাকা কাটতে না পারলে অবশ্যই সে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। আর ফেসবুকে মনে করেন যদি রেড মার্কিং হয় তাহলে তো ফেসবুক ধরে নেবে যে আপনি একটু খারাপ ব্যবহার করতেছেন, একটু অন্যরকমভাবে দেখবে না, এরকমই আর কি। যদি আপনার এই যে হিস্ট্রি, ট্রানজ্যাকশন সব কিছু ঠিকঠাক থাকে তখন ফেসবুক ভালো একটা দিতে পারে আপনাকে, এস্টিমেটেড যে অ্যাকশন রেটটা আছে, তো আনুমানিক। তারপর হচ্ছে রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি। কোয়ালিটি বলতে তো বুঝছি অ্যাডের যে কোয়ালিটি থাকবে, আমরা ইমেজ কন্টেন্ট দিই বা ভিডিও কন্টেন্ট দিই বা ক্যারোসেল যে কন্টেন্টই দেই না কেন, সেটার কোয়ালিটি আসলে কেমন, এটা রেজুলেশন হতে পারে একদম স্পষ্ট, ক্লিন, ক্লিন, একদম ক্লিন হতে হবে, পরিষ্কার। তো কোয়ালিটি, রেলিভেন্স জিনিসটা, রেলিভেন্স কি, রেলিভেন্স, রেলিভেন্স রেলিভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা, মানে মিল, সামঞ্জস্যপূর্ণ, রেলিভেন্স। আপনি যে একটা দিতেছেন সেই অ্যাডটা আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসের সাথে কতটুকু মিল আছে, সেটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ফেসবুক এই মার্কটা আপনাকে দিবে, রেলিভেন্স। এই পুরোটা কিন্তু ফেসবুকের দায়িত্ব, এখানে কিন্তু আমাদের কোনো হাত নাই, এই পুরোটা ফেসবুকের, বুঝছেন। শুধু এই যে এইটা আমাদের অ্যাডভার্টাইজার বিট, এটা আমাদের, এই খরচটা আমরা দিব, বাকি এই দুইটা রেট ফেসবুক আমাদেরকে দিবে। তো রেলিভেন্স বলতে হচ্ছে আপনি যে অ্যাডটা দিবেন সেই অ্যাডটা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের সাথে কতটুকু মিল আছে। আপনার প্রোডাক্ট হচ্ছে এক ধরনের, আপনি অ্যাডের মধ্যে বুঝাইছেন আরেকটা বিষয়, তাহলে কিন্তু এটা অবশ্যই কোয়ালিটি ড্যাম, কোয়ালিটি খারাপ হয়ে যাবে, বুঝছেন। তাহলে রেলিভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা অথবা মিল, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে আপনার অ্যাডটা কতটুকু মিল, সে মিলের সাথে নির্ভর করে আপনাকে ফেসবুক এই রেলিভেন্সের যে মার্ক সেটা কাউন্ট করবে আর কি, রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি। তাহলে ওভারঅল এই বিষয়টা দেখেন তো কী হয়েছে, টোটাল ভ্যালু ক্যালকুলেশন, যে হিসাব কিতাবটা অ্যাডের টোটাল ভ্যালু ক্যালকুলেশন, অ্যাডভার্টাইজার বিড ইনটু প্রথম অ্যাডভার্টাইজার বিড আর এস্টিমেটেড অ্যাকশন রেটের সাথে গুণ, আর রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটিটা হবে যোগ। আগে তিনটা বিষয় বুঝি, তারপরে ফর্মুলাতে। এইগুলো কি ক্লিয়ার হয়েছেন? অ্যাডভার্টাইজার বিড কি, খরচটাতে সহজ কথায় অ্যাডভার্টাইজিং করার জন্য যে খরচটা দিতে হয় ফেসবুকে, যে খরচটা দিব সেই খরচটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিড। এস্টিমেটেড অ্যাকশন রেটস, আচ্ছা আনুমানিক অথবা আনুপাতিক একটা হার, আনুপাতিক একটা রেট যেটা ফেসবুক দিবে। আর এটা ফেসবুক কিসের উপর ভিত্তি করে দিবে, কিসের উপর ভিত্তি করে দিবে? বিজ্ঞাপন, বিজ্ঞাপনের কোয়ালিটি কতটুকু কী হয়েছে না হয়েছে, এখানে দেখে ছোটো করে ক্লিক কনভার্সন এগুলো আছে, যাক এগুলো যদি আমরা অ্যাড আগে দিয়ে থাকি তখন আরও বিষয় জড়িত থাকবে। তারপরে আমাদের পূর্বের হিস্ট্রি যদি থাকে আর কি, কেমন আচরণ করতেছি ফেসবুকের সাথে। আর যদি নতুন হয় তাহলে আমরা যে কন্টেন্টটা পোস্ট করতেছি কন্টেন্টের কোয়ালিটি বা কেমন হতে পারে, পারফরমেন্স কেমন হতে পারে, ফেসবুক আনুমানিক, কারণ ফেসবুকের কাছে তো অনেক ডাটা আছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে ফেসবুক যে দিবে, আমরা যদি নতুন একটা অ্যাড দিতেছি এটা ফেসবুক কীভাবে বুঝবে? কারণ ফেসবুক অ্যালগোরিদমটা এমনভাবে সাজাইছে, তাদের কাছে এত পরিমাণে ডাটা আছে, ফেসবুক এই জিনিসটা কাউন্ট করার মতো অ্যাবিলিটি তাদের আছে। সেজন্য ফেসবুক যেহেতু এস্টিমেটেড আনুমানিক বলছে, এই হারটা কিন্তু আনুমানিকই হবে, এটা এক্স্যাক্টলি যে এটাই হবে এরকমটা না। যেমন আমরা যখন অডিয়েন্স তৈরি করবো না, ওই জায়গার মধ্যে থাকে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, মানে ধরেন আমি ঢাকাতে অ্যাড দিব, ঢাকা শহর বা ঢাকা ডিভিশন, তো অ্যাড দেওয়ার ক্ষেত্রে আমার অডিয়েন্সটা আসলে কত হতে পারে, ধরেন দিয়ে দিল যে 1 মিলিয়ন। তার মানে এই না যে 10 লাখ মানুষের কাছে আপনার একটা পৌঁছাইবে, এরকমটা না। আপনার এখানে লিখে থাকবে যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ,
মানে 10 লাখের কাছাকাছি, মানে 10 লাখের মতো হতে পারে। এখন আপনার অ্যাডের উপর ডিপেন্ড করবে, আপনার এই যে অ্যাড কোয়ালিটির উপর ডিপেন্ড করবো যে সেটা কি আসলে কম হবে না বেশি হবে। এটা 10 লাখের কমও হতে পারে, আবার 10 লাখের বেশিও হতে পারে, একটা আনুমানিক হার। এটা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেটস, বুঝছেন? আচ্ছা, আর রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি, আপনার যে অ্যাড কন্টেন্টের কোয়ালিটি আর রেলিভেন্স। কোয়ালিটি হচ্ছে, তো এটা বুঝি আমরা, কোয়ালিটি মানে এটার গুণগত মানটা কেমন, ইয়াটার অ্যাডের যদি একদম ক্লিন থাকে, একদম পরিষ্কার, মানে সব কিছু সব মিলে খুব সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন, মানুষের নজর কাড়ে, অডিয়েন্সদের নজর কাড়ে, এরকম এরকম আকর্ষণীয়, সেটা হচ্ছে কোয়ালিটি। আর রেলিভেন্স হচ্ছে কি, মিল থাকবে, কতটুকু সামঞ্জস্যপূর্ণ, মিল বা প্রাসঙ্গিক, আপনি যে অ্যাডটা দিতেছেন সে অ্যাড আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের সাথে কতটুকু মিল, সেটার উপর ডিপেন্ড করে, মানে সেটা হচ্ছে রেলিভেন্স। আচ্ছা, এবারে আমরা হিসাব করি। এই হিসাবটা কীভাবে করবো, এই তিনটা জিনিস আমাদের দেখা হয়েছে, এখানে আছে নোটের মধ্যে, আপনারা দেখবেন। এইগুলো এখানে বর্ণনা করা আছে। এবার আমরা টোটাল ভ্যালুর ক্যালকুলেশনটা একটু দেখি। অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, 3, 4, চারজন অ্যাডভার্টাইজার। ধরেন প্রথম অ্যাডভার্টাইজার যিনি ফেসবুককে দিছে $5 অ্যাডের খরচ, তার এস্টিমেটেড অ্যাকশন রেট 5, রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি 9, রেজাল্ট হচ্ছে 34, তার র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট। সেকেন্ড অ্যাডভার্টাইজার যে ফেসবুককে খরচ দিছে $6, তার এস্টিমেট অ্যাকশন রেট হচ্ছে 4, রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি 7, রেজাল্ট 33, র্যাঙ্কিং হচ্ছে সেকেন্ড। অ্যাডভার্টাইজার 3 যে ফেসবুককে খরচ দিচ্ছে $7, তার এস্টিমেটেড অ্যাকশন রেট হচ্ছে 3, রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি 2, রেজাল্ট 23, তার র্যাঙ্কিং হচ্ছে থার্ড। আর ফোর্থ পজিশনে মানে অ্যাডভার্টাইজার 4, সে ফেসবুককে খরচ দিচ্ছে $8, তার এস্টিমেটেড অ্যাকশন রেট হচ্ছে 2, রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি 3, রেজাল্ট হচ্ছে 19, তার র্যাঙ্কিংয়ে পজিশন হচ্ছে 4। এখন কথা হচ্ছে, আমরা বলছিলাম যে অনেকটা মানে প্রক্রিয়াটা দেখতে মনে হয় যে নিলামের মতো, কিন্তু কাজটা পুরো অন্যরকম। তো যদি নিলামের মতো হয় তাহলে ওই হিসাবে যদি দেখতাম, ওই দিকটা বিবেচনা করলে 1 নম্বরে কে থাকার কথা ছিল? হ্যাঁ, $8 যে খরচ করছে 4 নম্বর, যে উনি 1 নম্বরে থাকার কথা ছিল, কিন্তু উনি বেশি খরচ দেওয়ার পরে উনি 4 নম্বরে। আর যে মনে করেন সবচেয়ে বেশি কম খরচ দিচ্ছে সে 1 নম্বরে। কারণটা কি? কারণ এখানে কোয়ালিটির বিষয় আছে, তার কোয়ালিটি কিন্তু 9, আর এখানে যে $8 তার কোয়ালিটি মাত্র 3। কোয়ালিটি, এস্টিমেটেড অ্যাকশন রেট, তার হয়তো মিসবিহেভ ছিল বা এই সেই একটু এদিক সেদিক, বা কোয়ালিটি বা খারাপ, সব দিক মিলে ইন্টারাকশন এঙ্গেজমেন্ট কম, সব মিলে তার এস্টিমেটেড অ্যাকশন রেট হচ্ছে 2, আর তার হচ্ছে 5। তাহলে সে ফেসবুককে খরচ দিছে কম, কিন্তু তার যে এই দুইটা পয়েন্ট, কিন্তু এই দুইটা মার্ক বেশি, যার কারণে অ্যাডভার্টাইজার 1 সে কম খরচেও 1 নাম্বার মানে পজিশন 1 নম্বরে কিন্তু আসতে সক্ষম হয়েছে, বুঝছেন? তাহলে আমরা কি করি, এই যে এখানে ইয়াটা টোটাল ভ্যালুর ফর্মুলাটা কি, অ্যাডভার্টাইজার বিডের সাথে এস্টিমেটেড অ্যাকশন রেটটা গুণ দিবেন, তার সাথে রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি যোগ। তাহলে অ্যাডভার্টাইজার বিডের সাথে এস্টিমেটেড অ্যাকশন রেট গুণ হবে 5 5 25, আর রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি যোগ হবে 25 9 34, এই দুইটা গুণ, এটা যোগ। বিডের সাথে এস্টিমেটেড অ্যাকশন রেট গুণ হবে, আর রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটিটা যোগ হবে, বুঝছেন? এই মার্কটা যে বের হয়, ব্যাস। এইগুলো আমাদের টোটাল ভ্যালু ক্যালকুলেশন। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে এটা, এআই ড্রিভেন ইনসাইটস। Meta's automated recommendations and forecasting, এই ওয়ার্ডগুলো একটু দেখেন তো।
ফোরকাস্টিং বলতে কি বুঝি? ফোরকাস্টিং, গলা বৈশা গেছে। আচ্ছা, এদিক দিয়ে আশা করি শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। এটা হচ্ছে যে আমরা যখন অ্যাড রান করব তখন মেটা আমাদেরকে কিছু সাজেশন দেয় যখন ক্যাম্পেইন তৈরি করি। যেমন প্রত্যেকটা জায়গার মধ্যে এখন মেটা এআই চালু করে দিছে। ধরেন আমরা অডিয়েন্স তৈরি করতে যাব, ওই জায়গার মধ্যে থাকবে যে অডিয়েন্সের জন্য আমাদেরকে পরামর্শ দিবে যে আপনার অডিয়েন্স সাইজটা ন্যারো হয়েছে, ন্যারো মানে কম হয়েছে আর কি সাইজ, আর একটু বড় করা দরকার, ব্রড করা দরকার। ওই ক্ষেত্রে ফেসবুক আমাদেরকে পরামর্শ দিবে যে তোমার অডিয়েন্স সাইজটা একটু ব্রড করো। তারপর হচ্ছে বাজেটের মধ্যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আছে। ওই বাজেটের মধ্যে ফেসবুক সাজেস্ট করে যে বাজেট তুমি এত দিছো, যদি এই বাজেট এত দাও তাহলে তোমার জন্য রেজাল্ট একটু ভালো আসবে। অথবা এটা একটা আলাদা অপশন, তুমি যেটা চালু করো তোমার এই লাভ, অফ থাকলে এই, অন থাকলে এই, এখানে পরামর্শ। তাহলে ফেসবুক আমাদেরকে অডিয়েন্সের মধ্যে পরামর্শ দিতেছে, এআই মেটা এআই বাজেটের মধ্যে পরামর্শ দিতেছে। এমনকি কন্টেন্ট যে আমরা বলি ইমেজ, ভিডিও, অ্যাড, কন্টেন্ট, ক্যারোসেল, এই কন্টেন্টটাকে ফেসবুকের ভাষায় ওই জায়গায় আপনারা অপশনে পাবেন অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ হিসেবে পাবেন। তো অ্যাড ক্রিয়েটিভের মধ্যে ফেসবুক সাজেস্ট করে যে অ্যাড ক্রিয়েটিভটা তোমার এমন না, এটা হলে ভালো হয়, বা সাইজ যদি ঠিক না হয়, তো ফেসবুকের তো স্কোয়ার সাইজ, ফেসবুক ফিডের যে এটা 1:1, যদি আপনি সাইজ দেন ইউটিউবার অথবা সাইজ দেন রিলসের, যেটা ফেসবুক ফিড, আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, তো ফিডের সাইজ যদি আপনি রিলসের মধ্যে দিয়ে দেন বা রিলসের সাইজ ফিডে দেন, তখন ফেসবুক আপনাকে আরেকটা সিগন্যাল দিবে, যে তোমার সাইজটাকে ক্রপ করো, রিসার্চ করো, এরকম সিগন্যাল দিবে। তারপরে হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে মেটা এআই কাজ করে, যেখানে আপনাকে পরামর্শ দিবে যে তুমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিবে, প্লেসমেন্ট আর কি ম্যানুয়াল দিবে নাকি অটোমেটেড যেটা সেটা দিবা। অটোমেটেডে যদি দেন, এটা হচ্ছে ফেসবুকের যত প্ল্যাটফর্ম চালু আছে মেটার, সবগুলো প্ল্যাটফর্মে আপনার অ্যাডটা দেখানো হবে, শো করা হবে। কিন্তু আপনি যদি চান যে আমি সবগুলো প্ল্যাটফর্মে দিব না, সবগুলোর পারফরমেন্স দর সেম না, ফেসবুকে যেহেতু সবচেয়ে বেশি মানুষ আছে, আমি শুধু ফেসবুকে দিব, তখন আপনি কি করবেন, ম্যানুয়ালি সেট আপ করে শুধু ফেসবুকটাকে সিলেক্ট করতে পারবেন। তার মানে কি, মেটাস অটোমেটেড রেকমেন্ডেশনস অ্যান্ড ফোরকাস্টিং মানে পূর্বাভাস। মেটা আগে থেকে আপনাকে সতর্ক করে দিতেছে। পূর্বাভাস বুঝিনা আমরা, পূর্বাভাস আবহাওয়া যারা করে তার পূর্বাভাস দেয়। এখানে আপনাকে মেটা পূর্বাভাস দিয়ে দিতেছে যে তোমার এইভাবে না, যদি এইভাবে করো ভালো হবে। মেটা প্রত্যেকটা জায়গায় আপনাকে সাজেশন, মেটার এআই প্রত্যেকটা জায়গায় আপনাকে সাজেশন দিবে। এর হচ্ছে এআই ড্রিভেন ইনসাইটস। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। এখন যদি ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। ক্লাস রিলেটেড মানে বুঝা গেছে নাকি সব মাথার উপর দিয়ে, সব, মানে আজকেরটা একটু যেহেতু নামই তো অ্যাডমেট্রিক্স, হিসাব কিতাব আর ফেসবুকের অ্যালগরিদম আসলে কীভাবে কাজ করে, বিষয়গুলো একটু কঠিন হবে স্বাভাবিক, কিন্তু তারপর যতটুকু বোঝানো হয়েছে, যখন যেটা বোঝানো হয়েছে মানে বোঝা গেছে তো নাকি, আপনার রিভিশন দিবেন, দেখবেন, স্টাডি করবেন, তখন বিষয়টা ক্লিয়ার হবে। আপাতত বোঝা গেছে না কি এরকম কিছু আছে যেটা একদমই বোঝানি নাই, ওই রকম কিছু থাকলে বলতে পারেন। নাই? আচ্ছা, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে যে থিওরি যতটা ক্লাস গেছে, আজকে তো থিওরি ক্লাস, থিওরি যতগুলো ক্লাস গেছে অথবা আগের যে ক্লাসগুলো করছেন, ওই ক্লাসের উপর আপনাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হবে গ্রুপে। আপনারা নিজেদের ভাষায় নিজেদের মতো করে যতটুক বুঝছেন ততটুক লিখে জমা দিবেন, খাতা কলমে না, ফোনে আর কি। যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ, যাদের মোবাইল আছে মোবাইলে, গুগল ডক, গুগল ডকে লেখা তারপরে আমাকে আমার মেল দিয়ে দিব, আমার মেলে শেয়ার করে দিবেন, বুঝছেন? কিছু প্রশ্ন দিয়ে দিব, আপনারা কি বুঝছেন নিজেদের ভাষায়, প্রথম থেকে বিষয়গুলো একটু রিভাইজ দিবেন,
দেওয়ার পরে প্রশ্নগুলোর উত্তর নিজের মতো করে লিখবেন, এটাও থাকবে। এই বিষয়গুলো দেখেন, নোট এখানে সব কিছুই দেওয়া আছে, আপনি একটু ভালোভাবে স্টাডি করেন। হুম, তারপর নেক্সট থেকে আমরা অডিয়েন্স ক্যাম্পেইন আস্তে আস্তে অ্যাডের দিকে আগাবো। অ্যাডে যাওয়ার আগে এই বিষয়গুলো জানা খুব জরুরি। যে কি করলে বা কি কাজ করলে আমার অ্যাডটা ভালো পারফর্ম করবে, সেই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।